হচ্ছে একটা পার্টিকুলার হ্যাবিট্যাট থেকে, একটা পার্টিকুলার কমিউনিটি থেকে বা একটা পার্টিকুলার ইকোসিস্টেম থেকে এক বা একাধিক প্রাণী বা উদ্ভিদের প্রজাতি যদি নিশ্চিহ্ন হয়ে যায়, আমার মনে হতে পারে যে কি বলছেন, এগ্রিকালচারের জন্য ক্ষতি? হ্যাঁ, এগ্রিকালচারের জন্য ক্ষতি হবে না কেন? তুমি একটা ধান জমি বানাতে গেলে কি করবে? একটা জঙ্গল কাটবে। তো জঙ্গলের ধরো তুমি 10 হেক্টর কেটে পরিষ্কার করে দিলে, যে 10 হেক্টরে কতগুলো মানে প্রজাতি ছিল বলতো, উদ্ভিদের, প্রাণীর? তারা তো মরে গেল, লোকাল এক্সটিংশন হলো। একে লোকাল, যখন এক্সটিংশন খুব ছোট জায়গায় হয় তাকে লোকাল এক্সটিংশন বলে। মানে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে দেদার গাছ কাটছো, নতুন গাছ লাগাচ্ছ না, গাছ কেটেই যাচ্ছ। জঙ্গলে হরিণ আছে, মেরেই যাচ্ছ, মেরেই যাচ্ছ, মেরেই যাচ্ছ, খেয়েই যাচ্ছ। একটা পুকুরে মাছ আছে, নতুন মাছ ছাড়ছো না, বাট রোজ মাছ ধরে খাচ্ছ। আলটিমেটলি কি হবে? তোমার খাবার যে হার, তোমার বা তোমার গ্রামের বা তোমার এলাকার সমস্ত লোকই তো করছে, তুমি তো একা করছো না। তো তোমরা যে হারে ওদের মারছো, সেই হারে তো এরা জন্মাচ্ছে না। তো আলটিমেটলি ওদের সংখ্যা কমতে কমতে ওরা সেই জায়গা থেকে এক্সটিংক্ট হয়ে যাবে। বায়োডাইভার্সিটির ফ্যাক্টর তো আমরা বুঝলাম, কিন্তু এই বায়োডাইভার্সিটি থেকে লাভ কি? তোমাদের তো মনে হতেই পারে যে এই যে আপনি এত বলছেন যে এই জীব জন্তু হ্যান ত্যান প্রাণী উদ্ভিদ থাকলেও কি না থাকলেও কি, থাকলে কি লাভ বাবা? দেখো, অ্যাডভান্টেজ যদি আমাকে বলতেই হয়, তোমাকে প্রথমেই বলতে হবে যে স্টেবিলিটি। স্টেবিলিটি মানে কি ব্যাপারটা দেখো, একটা ইকোসিস্টেমের মধ্যে অনেক ধরনের রিসোর্স থাকে। তো তো ভাবো যে শুধু একটাই স্পিসিস আছে, তো তারা হয়তো ওই একটা স্পিসিস তো 4 থেকে 5টা রিসোর্সকে ইউটিলাইজ করতে পারে, আর রিসোর্স টোটাল আছে 100টা। তো 4 থেকে 5টা রিসোর্স কিন্তু টোটালি এক্সস্টেড হয়ে যাবে একটা সময়ের পর, এবং স্পিসিসটাও এক্সটিংক্ট হয়ে যাবে, এবং বাকি রিসোর্স গুলো আনইউটিলাইজ থাকবে। এর ফলে কি হবে? ইকোসিস্টেমটাই কোল্যাপস করবে। কিন্তু ভাবো, সেই ইকোসিস্টেমটা মারাত্মক বায়োডাইভার্স, মানে 20 থেকে 25টা স্পিসিস আছে, এবং প্রত্যেকে 4টে করে রিসোর্স ইউটিলাইজ করে, বা 4 রকম রিসোর্স ইউটিলাইজ করে। তো 100টা বা 100 রকম রিসোর্স কিন্তু প্রপারলি ইউটিলাইজড হচ্ছে এবং রিসাইকেলড হচ্ছে। কারণ রিসোর্স যত ইউটিলাইজড হবে, তত কিন্তু নেচারও চেষ্টা করবে সেটাকে, যেগুলোকে রিপ্লেনিশ করা সম্ভব, রিনিউয়েবল যেগুলো, সেগুলোকে রিপ্লেনিশ করা। নন রিনিউয়েবল গুলো তার কিছু করার নেই। তো এতে কি হয়, যে যেহেতু প্রপারলি ইউটিলাইজড হচ্ছে একটা সমস্ত রিসোর্স, এবং কোনো পার্টিকুলার স্পিসিস কিন্তু একটা একটা রিসোর্সকে টোটালি এক্সস্ট করতে পারছে না, ডিউ টু কম্পিটিশন, ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। কারণ আর একটা স্পিসিসও হয়তো সেই রিসোর্সটাকে কিছুটা ইউটিলাইজ করে। তো এতে কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল রিসোর্সগুলো ইউটিলাইজডও হচ্ছে, কনজার্ভডও হচ্ছে। এতে ইকোসিস্টেমটা স্টেবল থাকছে। তাতে কি হচ্ছে, সমস্ত স্পিসিসই একে অপরের সাথে মিলেমিশে বা কম্পিট করে রয়ে যাওয়ার চেষ্টা করছে। এতে কি হচ্ছে, একটা ইকোসিস্টেমের স্টেবিলিটি বাড়লো। ঠিক আছে? আর একটা জিনিস কি, অ্যাস্থেটিক ভ্যালু। কিছু অ্যাস্থেটিক ভ্যালু আছে। অ্যাস্থেটিক ভ্যালুটা না পরে বলবো, আগে এইটা বোঝো। কমার্শিয়াল ভ্যালু। কমার্শিয়াল ভ্যালু মানে হচ্ছে যে ধরো তোমার বাড়ির কাছে একটা জঙ্গল আছে, যেখানে হরেক রকমের হার্বস আছে, এবং সেই হার্বস গুলো হয়তো প্রচন্ড হাই মেডিসিনাল ভ্যালুর। হয়তো এরকম হার্বসও আছে যাদের মধ্যে হয়তো ক্যান্সারকে ট্রিট করার বা প্রিভেন্ট করারও এবিলিটি আছে, হয়তো আছে। তো তুমি যদি সেই ফরেস্টেড এরিয়াটাকে প্রোটেক্ট করো, ইউ আর প্রোটেক্টিং আ লাইফ সেভিং মেডিসিন ফর ইউর আপকামিং জেনারেশনস অ্যান্ড ফর ইউর সেলফ। এতে কিন্তু তোমারই লাভ আখেরে। ধরো এমন একটা পাখি আছে, যে পাখির যেই পাখি হয়তো তোমার জঙ্গলের পাশেই যে এগ্রিকালচারাল ফিল্ড আছে, তার থেকে পোকামাকড় খেয়ে নেয়।
পেস্ট খেয়ে নিল, তুমি তোমার এগ্রিকালচারাল ফিল্ডটা বেঁচে গেল। তো পাখিদের বাঁচালে তুমি কিন্তু কমার্শিয়ালি বেনিফিটেড হলে। হয়তো তুমি হর্টিকালচারালিস্ট, তুমি ফলের ব্যবসা করো, তো সেই ফলের যে গাছগুলো, সেই গাছগুলোর পলিনেশন করানোর জন্য হয়তো কিছু ইনসেক্ট দরকার, যেগুলো হয়তো ফরেস্টে আছে। তো ইনসেক্টগুলোকে যদি তুমি মানে বাঁচাও, তো তোমার দেখো কিন্তু ফলের ফলন খুব ভালো হবে, তো কমার্শিয়াল ভ্যালু থাকছে। আর ঠিক আছে, আর একটা কি অ্যাস্থেটিক ভ্যালু। অ্যাস্থেটিক ভ্যালুটা কিছু না, অ্যাস্থেটিক ভ্যালু হচ্ছে যে একটা জঙ্গল, তার একটা সৌন্দর্য আছে। আমরা বেড়াতে যাই কেন? পাহাড় দেখতে, জঙ্গল দেখতে, সমুদ্র দেখতে। নেচারের একটা একটা আনটেমড বিউটি আছে, একটা অবর্ণনীয় সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা আমাদের মানসিক বিকাশ ঘটায়। আলটিমেটলি যে এই যে তোমরা, তোমাদের অনেকেরই ইংলিশ বা বেঙ্গলি বা হিন্দিও আছে অনেকের হয়তো ল্যাঙ্গুয়েজ আছে, তো সেখানে লিটারেচার পার্ট তো আছে। যদি সাহিত্য লেখা হয়, দেখবে 90% অফ অল লিটারেচার কিন্তু নেচারকে কোরিলেট করে, নেচারের সাথে মানুষকে কোরিলেট করে। তো নেচার না থাকলে এগুলো তো আসতো না, তাই না? ইভেন সাইন্টিফিক অ্যাডভান্সমেন্টও কিন্তু নেচারকে দেখে হয়েছে। যেমন স্টেলথ ফাইটার প্লেন, যেগুলো মানে যুদ্ধ বিমান, সেগুলো কিন্তু ওই পেরিগ্রিন ফ্যালকন বলে একটা পাখিকে দেখে বানানো হয়েছে, প্যাঁচাকে দেখে বানানো হয়েছে। ঠিক আছে, আহ, মাকড়সার জাল বানানো থেকে আমরা অনেক জ্যামিতিক নকশা শিখেছি, অনেক কিছু শিখেছি, অনেক সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট হয়েছে নেচারকে ফলো করে, নেচারকে নকল করে। তো এই সমস্ত কিছু ভ্যালুজ আছে। তো এই ভ্যালুজ গুলো থাকা সত্ত্বেও কিন্তু আমরা বায়োডাইভার্সিটির ক্ষতি করছি, প্রভূত ক্ষতি করছি, মানে অবর্ণনীয় ক্ষতি করছি। কি রকম ক্ষতি করছি বা কিভাবে ক্ষতি করছি, এটা আমাদের দেখতে হবে। দেখো, বায়োডাইভার্সিটি লস বা জীববৈচিত্র্যের যে হ্রাস, এই জিনিসটা কিন্তু আজ থেকে নয়, যেদিন থেকে মানুষ সেই তাম্রপ্রস্তর যুগ থেকে, যেদিন থেকে মানুষ বা চ্যালকোলিথিক পিরিয়ড থেকে মানুষ পরিযায়ী জীবন ত্যাগ করে গ্রামীণ সভ্যতা, তারপরে নগর সভ্যতা স্থাপন করেছে, সেদিন থেকে কিন্তু মানুষ এই ভূপ্রকৃতির জীববৈচিত্র্যের বিপর্যয় ডেকে এনেছে। প্রথমে ধীরে ধীরে, তারপরে দ্রুত বেগে। তো সাধারণত এই যে জীববৈচিত্র্যের যে হ্রাস হচ্ছে, কিভাবে হ্রাস হচ্ছে না, বিলুপ্তির মাধ্যমে, এক্সটিংশনের মাধ্যমে। মানে হচ্ছে একটা পার্টিকুলার হ্যাবিট্যাট থেকে, একটা পার্টিকুলার কমিউনিটি থেকে বা একটা পার্টিকুলার ইকোসিস্টেম থেকে এক বা একাধিক প্রাণী বা উদ্ভিদের প্রজাতি যদি নিশ্চিহ্ন হয়ে যায় এবং আর কোনো দিন যদি ফিরে না আসে, তাহলে তাদেরকে আমরা বলতে পারি বিলুপ্ত প্রায় প্রজাতি বা এক্সটিংক্ট স্পিসিস। যেমন ডোডো পাখি, যেমন ডাইনোসর। তো এক্সটিংশন কত রকমের হয়? এক্সটিংশন মূলত তিন রকম হয়। একটা হচ্ছে ন্যাচারাল বা ব্যাকগ্রাউন্ড এক্সটিংশন বলে, ন্যাচারাল বা ব্যাকগ্রাউন্ড এক্সটিংশন। এটা কি? এটা কিন্তু চলতেই থাকে। এই এক্সটিংশন ইভেন্টটা কিন্তু মানুষে আসার আগেও ছিল, মানুষ আসার পরেও আছে, মানুষ চলে যাবার পরেও থাকবে। যদি মানে জানি না পৃথিবী কতদিন থাকবে। তো ধরো পৃথিবী টিকে রইলো, বাকি প্রাণীরাও টিকে রইলো, মানুষ হঠাৎ উবে গেল, মানে মানুষ এক্সটিংক্ট হয়ে গেল, তখনও কিন্তু এই ন্যাচারাল বা ব্যাকগ্রাউন্ড এক্সটিংশন রেটটা থাকবে। এটা কিসের জন্য হয় না, বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর জন্য হয়। ন্যাচারালিও তো প্রচুর এনভায়রনমেন্টাল চেঞ্জেস হয়েছে। যেমন প্লিস্টোসিনে আইস এজ হয়েছে, হঠাৎ করে গ্লোবাল টেম্পারেচার কমে গেছে। বা মায়োসিনে গ্লোবাল টেম্পারেচার হঠাৎ করে বেড়ে গেছে। তো এই যে হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে কমে যাওয়া, ক্লাইমেটিক কন্ডিশনসের যে প্রভূত পরিবর্তন হয়েছে ন্যাচারাল রিজনসের জন্য, সেগুলোর জন্য কিছু প্রজাতি মানিয়ে না নিতে পারার ফলে, ডিউ টু দ্য ল্যাক অফ অ্যাডাপ্টিবিলিটি, দে হ্যাভ বিকাম এক্সটিংক্ট, তারা বিলুপ্ত হয়ে গেছে। তো এটা কিন্তু চিরকাল ছিল, আছে এবং থাকবে। দিস ইজ ন্যাচারাল এক্সটিংশন।
এখানে মানুষের কোনো হাত নেই, এবং রেট অফ ন্যাচারাল এক্সটিংশনও কিন্তু মানব সৃষ্ট কোনো কারণের ওপর নির্ভরশীল নয়। প্রকৃতির মানে কালের নিয়মে সে নিজে নিজেই অনেক প্রজাতিকে, অনেক স্পিসিসকে সে এক্সটিংক্ট করে দেয়। যারা মানিয়ে নিতে পারবে না, যারা ফিট নয়, ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইন, তারা এমনি এক্সটিংক্ট হয়ে যাবে ন্যাচারাল সিলেকশনের ফলে। তো এই ন্যাচারাল সিলেকশনের ফলে যে কিছু প্রজাতি বেঁচে গেল এবং কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গেল, এটাই ন্যাচারাল এক্সটিংশন। আর একটা কি, মাস এক্সটিংশন। এটা মোস্ট পপুলার। এক্সটিংশন বলতেই আমরা যেটা বুঝি, হ্যাঁ, আকাশ থেকে উল্কা ঝরে পড়লো, মাটি ফেটে একেবারে আগুন 10 তলা বাড়ি অব্দি উঠে গেল, বন্যায় একেবারে সব ডুবে গেল। ন্যাচারাল ক্যালামিটি, ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের জন্য খুব কম সময়ের মধ্যে যখন প্রচুর 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 প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, সেটাকে মাস এক্সটিংশন বলে। মাস এক্সটিংশনটা কিন্তু মাঝে মধ্যে হয়, কালেভদ্রে হয়, এবং গোটা পৃথিবী জুড়ে 5খানা রেকর্ডেড মাস এক্সটিংশন ইভেন্ট আছে, 5খানা। ঠিক আছে? এবং এই মাস এক্সটিংশন কিন্তু বাছবিচার করে না, ন্যাচারাল সিলেকশনের কোনো হাত নেই এখানে। হ্যাঁ, আকাশ থেকে উল্কা ঝরে পড়লে সেখানে উল্কার আঘাতকে রেজিস্ট করার মতো বা উল্কার আঘাতকে প্রতিহত করার মতো অ্যাডাপ্টেশন কোনো জীবের হওয়া সম্ভব নয়। কারণ অ্যাডাপ্টেশন সেই সমস্ত ফ্যাক্টরের এগেনস্টেই হয় যে ফ্যাক্টরগুলো দৈনন্দিন জীবনে সর্বত্র বিরাজমান, সব সময় আছে। লো টেম্পারেচার, হাই টেম্পারেচার হাজার হাজার বছর ধরে রয়ে গেল, তখন অ্যাডাপ্টেশন সম্ভব। ঠিক আছে? লো অক্সিজেন লেভেল, জেনারেশন আফটার জেনারেশন আছে, সেখানে সম্ভব। কিন্তু যেখানে তোমার মানে উল্কা হয়তো 10 লাখ বছর পর একটা উল্কাপিণ্ড পৃথিবীতে পড়লো, সেটার বিরুদ্ধে অ্যাডাপ্ট করার মতো কোনো ফিচার বা সেরকম কোনো জিন আমাদের নেই, এবং প্রতিহত করা সম্ভব না। তার কারণ রোজ, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে উল্কা পড়ছে না তোমার মাথায়। যদি পড়তো তাহলে হয়তো হওয়া সম্ভব ছিল, হয় না, তাই নেই। তো 5খানা মাস, তো এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য হঠাৎ করে খুব কম সময়ের মধ্যে যখন প্রচুর সংখ্যক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, সেইটাকেই বলা হয় মাস এক্সটিংশন। সেটাকেই কি বলা হয়? মাস এক্সটিংশন। 5টা মাস এক্সটিংশন হয়েছে পৃথিবীতে। মোস্ট পপুলার কি, কেটি মাস এক্সটিংশন, ক্রিটেশিয়াস টারশিয়ারি বা ক্রিটেশিয়াস প্যালিওজিন মাস এক্সটিংশন, কেটি এক্সটিংশন। এর ফলে কি হয়েছিল, ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছিল। ঠিক আছে? আর একটা কি, অ্যানথ্রোপোজেনিক বা মানব সৃষ্ট। এটাই আমাদের মাথা ব্যথার কারণ। অ্যানথ্রোপোজেনিক বা মানব সৃষ্ট এক্সটিংশনটাই মাথা ব্যথার কারণ। অ্যানথ্রোপোজেনিক মানে মানব সৃষ্ট তো বটেই, আরো ভালো করে বলতে গেলে মানুষের যে অ্যাক্টিভিটি, যে ক্রিয়াকলাপ, যে কার্যকলাপ, এই যে কলকারখানা তৈরি, রেল লাইন পাতা, ট্রেন চালানো, ইভেন কৃষি কার্য, তো এই সমস্ত কিছুর জন্য যে প্রজাতির গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, বন্য প্রাণ ধ্বংস হচ্ছে, এটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। ধরো এগ্রিকালচার, তোমার মনে হতে পারে যে কি বলছেন, এগ্রিকালচারের জন্য ক্ষতি? হ্যাঁ, এগ্রিকালচারের জন্য ক্ষতি হবে না কেন? তুমি একটা ধান জমি বানাতে গেলে কি করবে? একটা জঙ্গল কাটবে। তো জঙ্গলের ধরো তুমি 10 হেক্টর কেটে পরিষ্কার করে দিলে, 10 হেক্টরে কতগুলো মানে প্রজাতি ছিল বলতো, উদ্ভিদের, প্রাণী, তারা তো মরে গেল, লোকাল এক্সটিংশন হলো। একে লোকাল, যখন এক্সটিংশন খুব ছোট জায়গায় হয় তাকে লোকাল এক্সটিংশন বলে। তো এটা মানুষের জন্য হলো। কলকারখানার জন্য কি হলো, তুমি জঙ্গল কাটছো, হুম, প্লাস পলিউশন করছো, গাড়ি ঘোড়া চালাচ্ছ, রাস্তা করছো, জঙ্গল কাটছো, পলিউশন করছো, তার ফলে কি হচ্ছে, এই পলিউশন হ্যান ত্যান, এর এগেনস্টে খুব ভালো অ্যাডাপ্ট কিন্তু প্রাণী বা উদ্ভিদরা খুব একটা করতে এখনো পারেনি বা পারছে না। তো তারা দ্রুত মারা যাচ্ছে। তো এটা অ্যানথ্রোপোজেনিক। জেনারেলি দেখা গেছিল মানুষ আসার আগে ন্যাচারালি যে রেটে গ্লোবালি এক্সটিংশন হতো, মানুষ আসার পরে 100 গুণ বেড়ে গেছে, এবং কারেন্টলি সেটা 1000 গুণ বেড়ে গেছে। তো বায়োডাইভার্সিটি লসের কিন্তু একটা প্রধান প্রধান কারণ হচ্ছে এই এক্সটিংশন। তো এই এক্সটিংশনের তো অনেক ব্যাপার আছে। তো জেনারেলি দেখো এই মানে লস অফ বায়োডাইভার্সিটি অনেক আরো কিছু ফ্যাক্টরের জন্য হয়।
সেটা হচ্ছে একটা হচ্ছে হ্যাবিটেট লস বা ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, এটা কি হ্যাবিটেট লস বা ফ্র্যাগমেন্টেশন? এটা হচ্ছে যে ধরো একটা জঙ্গল আছে, তুমি সেই জঙ্গলের উপর দিয়ে হাইওয়ে চালাও, একটা হাইওয়ে বানিয়ে দিলে, একটা নদী আছে বাঁধ তুলে দিলে। তো জেনারেলি নদীর দুটো দিক বা দুটো পাড় বা জঙ্গলের দুটো দিক একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো যে বিচ্ছিন্ন হয়ে গেল একটা জন্তু যে হয়তো সেই জায়গাটা দখল করে থাকতো, সে কি হলো, স্থানচ্যুত হলো। তার ফলে তার বেঁচে থাকার চান্স কমলো, সে মারা গেল, হয়তো কোনো সন্তান সন্ততি প্রডিউসই করলো না। এবং হয়তো ধীরে ধীরে তুমি ওই রাস্তার কে কানেক্ট করার জন্য আরো রাস্তা বানালে, লাইট লাগালে, কলকারখানা করলে, জঙ্গলটার মধ্যে খাপছাড়া খাপছাড়া মানুষের বসতি গড়ে তুললে। তো একটা টোটাল জঙ্গল ভেঙে কিছু বিচ্ছিন্ন খাপছাড়া টুকরোতে ভেঙে বেরিয়ে গেল। তো আগে যে জন্তু জানোয়ার উদ্ভিদরা একটা নিরবিচ্ছিন্ন জঙ্গল পাচ্ছিল সেটা পেলো না। তো তার ফলে কি হলো, তাদের পার ইউনিট এরিয়া কমে গেল। একটু আগেই বলেছি আলেকজান্ডার ভন হামবোল্ট কি বলেছেন, এরিয়া যত কমবে বায়োডাইভার্সিটি তত কমবে। বায়োডাইভার্সিটি কমছে মানে কি, এক্সটিংশন হচ্ছে। ঠিক আছে, এবং পার ইউনিট এরিয়া যে জীবজন্তুরা আছে, যে প্রাণী উদ্ভিদরা আছে, তাদের রিসোর্সও কমে গেল। তো রিসোর্স কমে যাওয়ার ফলে তাদের মধ্যে কম্পিটিশন বাড়লো, বোথ ইন্ট্রাস্পেসিফিক অ্যান্ড ইন্টারস্পেসিফিক। এর কারণে কি হলো, নিশ ওভারল্যাপ হয়ে গেল। তো সেখানে কম্পিটিটিভ এক্সক্লুশনের ফলে প্রচুর স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেল। তো হ্যাবিটেট লস বা ফ্র্যাগমেন্টেশন কিন্তু একটা মেজর রোল প্লে করে। আর একটা কি, এটা হচ্ছে কো এক্সটিংশন। ধরো একটা মিউচুয়ালিস্টিক বা সিম্বায়োটিক স্পিসিস আছে, যেমন ধরো লাইকেন। লাইকেনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে মাইক্রোবায়ন্ট, একটা হচ্ছে ফাইকোবায়ন্ট। ঠিক আছে, মাইক্রোবায়ন্ট মানে মানে ফাঙ্গাল পার্ট, আর ফাইকোবায়ন্ট হচ্ছে অ্যালগাল পার্ট। তো ধরো লাইকেনের মধ্যে, মানে লাইকেন যেখানে আছে সেখানে হয়তো এমন কিছু চেঞ্জ হলো যে ফাঙ্গাসটা মরে গেল, অ্যালগিটা বেঁচে রইলো। বাট অ্যালগিটা কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না, কারণ ফাঙ্গাসকে ছাড়া লাইকেনের অ্যালগিটা বেশি দিন বাঁচতে পারবে না, মারা যাবে। কোরাল রিফের মধ্যে এক ধরনের অ্যালগি পাওয়া যায় যাদের নাম হচ্ছে জুস্যান্থেলি। এই জুস্যান্থেলি অ্যালগি যেটা আছে, সেই জুস্যান্থেলি অ্যালগি হাই টেম্পারেচার যদি হয়ে যায় সমুদ্রের জলে, বা যদি অ্যাসিডিক হয়ে যায় সমুদ্রের জল কোনো কারণে, তো তার ফলে কিন্তু জুস্যান্থেলি অ্যালগিটা মারা যাবে। অ্যালগি ছাড়া কিন্তু কোরাল রিফ বাঁচবে না। কোরাল রিফ তখন বিবর্ণ হয়ে সাদা হয়ে মারা যায়। একে কোরাল রিফ ব্লিচিং বলে। তো বুঝতেই পারছো, একটা প্রজাতি এবং আর একটা প্রজাতি যদি একে অপরের উপর নির্ভরশীল থাকে, সেই নির্ভরশীল জুটির মধ্যে একজন যদি মারা যায়, তাহলে আর একজনও কিন্তু বেশিক্ষণ টিকবে না। একে কো এক্সটিংশন বলে। এছাড়াও অনেক কিছু ফ্যাক্টরস আছে, পলিউশন আছে, এটা নতুন করে কিছু বলার নেই, পলিউশন আছে। এছাড়াও কি আছে, ওভার এক্সপ্লয়টেশন। এটার মানে কি, মানে একটা জঙ্গল আছে, তুমি সেই জঙ্গলে দেদার গাছ কাটছো, নতুন গাছ লাগাচ্ছ না, গাছ কেটেই যাচ্ছ। জঙ্গলে হরিণ আছে, মেরেই যাচ্ছ মেরেই যাচ্ছ মেরেই যাচ্ছ, খেয়েই যাচ্ছ। একটা পুকুরে মাছ আছে, নতুন মাছ ছাড়ছো না, বাট রোজ মাছ ধরে খাচ্ছ। আলটিমেটলি কি হবে, তোমার খাবার যে হার, তোমার বা তোমার গ্রামের বা তোমার এলাকার সমস্ত লোকই তো করছে, তুমি তো একা করছো না। তো তোমরা যে হারে ওদের মারছো সেই হারে তো এটা জন্মাচ্ছে না। তো আলটিমেটলি ওদের সংখ্যা কমতে কমতে ওরা সেই জায়গা থেকে এক্সটিংক্ট হয়ে যাবে, একে ওভার এক্সপ্লয়টেশন বলে। মানে কি, যতটা না নেচার রিপ্লেনিশ করছে, তার থেকে তাড়াতাড়ি তোমরা ওদেরকে কি করছো, ইউটিলাইজ করছো, মেরে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ। ঠিক আছে, এটা ওভার এক্সপ্লয়টেশন। আর একটা কি, এলিয়েন স্পিসিস ইনভেশন। এলিয়েন স্পিসিস ইনভেশন, এই এলিয়েন স্পিসিস মানে কিন্তু ওই যে মানে ফ্লাইং সসার করে উড়ে এসে হ্যান্ডস আপ বলে তোমাদের তুলে নিয়ে যাচ্ছে ওইসব না, হ্যাঁ একদম না। এই এলিয়েন স্পিসিস মানে কি, উদাহরণ দিই, কচুরি পানা, ওয়াটার হায়াসিন্থ যাকে আমরা বলি। এই ওয়াটার হায়াসিন্থ কিন্তু অ্যামাজনের গাছ। একে ভারতে আনা হয়েছিল, ব্রিটিশরা এনেছিল, ভেবেছিল এই ওয়াটার হায়াসিন্থ কি করবে, জলের
প্রদূষণ বা পলিউশনকে প্রিভেন্ট করবে, জলকে পিউরিফাই করবে। হলো হিতে বিপরীত। ওয়াটার হায়াসিন্থ একটা সুন্দর পুকুরকে পুরো ভরিয়ে দিল, পুকুরের নিচ অব্দি সূর্যালোক পাস করতে দিল না, নিচটা অন্ধকার হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, ওই পুকুরের ন্যাচারাল উদ্ভিদ যারা ছিল তারা মারা গেল, মাছ মরে গেল ল্যাক অফ অক্সিজেনের জন্য, ল্যাক অফ সানলাইটের জন্য, তারা পচে কি করলো, ওই পুকুরটা ডোবা হয়ে গেল, একটা ইঁদো ডোবা যাকে বলে, একে ইউট্রফিকেশন বলছি। ঠিক আছে, না ইউট্রফিকেশন এর জন্য না, ইউট্রফিকেশন অ্যালগাল ব্লুম আরো অনেক কারণে হয়। যে ধরো সেই পুকুরে তুমি আবার কাপড়ও কাচ্ছো, সেই সাবানের মধ্যে কি থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি থাকে। এরা কিন্তু বিশেষ করে ফসফরাস যেটা সাবানে থাকে, ডিটারজেন্টে থাকে, সে কিন্তু একটা সার, একটা ফার্টিলাইজার। সে কি করছে, কচুরিপানার গ্রোথ আরো 3 গুণে বাড়িয়ে দিচ্ছে। এটাকেই অ্যালগাল ব্লুম বা ইউট্রফিকেশন বলছে। তো এটা কি, বাইরে থেকে কেউ ওটা উড়ে এসে জুড়ে বসলো এবং তোমার পরিবেশকে ধ্বংস করছে। যেমন আরো অনেক ব্যাপার আছে, যেমন ধরো এই যে মাগুর মাছ, আমাদের যে দেশি যে মাগুর মাছ ক্ল্যাডিয়াস ব্যাট্রাকাস, ঠিক আছে, সেই ক্ল্যাডিয়াস ব্যাট্রাকাসকে কিন্তু এখন তুমি আর পাবে না, এটা কিন্তু প্রায় এক্সটিংক্ট। তার কারণ কি, আফ্রিকান মাগুরকে এখানকার পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ কি, আফ্রিকান মাগুর অনেক বেশি তাড়াতাড়ি বংশ বিস্তার করে এবং সাইজে অনেক বড় হয়। তো এই কারণে ওদের আনা হয়েছিল, কিন্তু এর ফলে কি হয়েছে, আফ্রিকান মাগুর শিকারি মাছ, মানে মাগুর মাছ শিকার করেই খায়, বাট আফ্রিকান মাগুর সাইজে বড়র জন্য দেশি মাগুর মাছকে খেয়ে ধ্বংস করে দিয়েছে। প্লাস এদের জন্মের হার অনেক বেশি, তো দেশি মাগুরের থেকে অনেক তাড়াতাড়ি অনেক বেশি বংশ বিস্তার করে ফেলেছে, প্লাস অন্যান্য মাছকেও খেয়ে ধ্বংস করে দিয়েছে। এটা যেমন ক্যামারা ল্যান্টানা বলে এক ধরনের গাছ আছে, যেটা অর্নামেন্টাল প্লান্ট হিসেবে পর্তুগাল থেকে আনা হয়েছিল। এখন সেটা অনেক জঙ্গলে সেই ক্যামারা ল্যান্টানা পাওয়া যায়, এবং সেটা কিন্তু অন্যান্য আমাদের যে লোকাল প্লান্ট গুলো আছে সেগুলোর গ্রোথকে প্রিভেন্ট করে। আরো আছে, ধরো পার্থেনিয়াম, তোমরা অনেকেই দেখেছো, এটা কিন্তু আমেরিকা থেকে এসছে। এই পার্থেনিয়াম কিন্তু আমাদের এখানকার মানে গাছ নয়, এটা ক্যালিফোর্নিয়া, মেক্সিকো ওই অঞ্চলের গাছ, অ্যারিজোনা এই অঞ্চলের গাছ। তো এরা কি করে, একদম মানে যেখানে একটা পার্থেনিয়ামের বীজ পড়লে সেখানে হাজার হাজার পার্থেনিয়াম হয়ে যায়। অন্যান্য কোনো গাছকে তুমি সেখানে আর গ্রো করাতে পারবে না। তার কারণ ওরা কি করে, ওদের শিকড় দিয়ে এক ধরনের কেমিক্যাল রিলিজ করে, যেটা অন্যান্য গাছকে এখানে বাড়তে দেয় না। একে অ্যালিলোপ্যাথি বলে। এবং পার্থেনিয়াম কি হয়, পার্থেনিয়ামের ওই যে সাদা সাদা যে ফুলগুলো দেখো, ওগুলো বিভিন্ন প্রচন্ড, ওগুলো অ্যাকচুয়ালি পোলেন, মারাত্মক অ্যালার্জি এবং শ্বাসকষ্ট হয় পার্থেনিয়াম ঝোপ আশেপাশে থাকলে। এবং শুধু সেটা মানুষের নয়, অন্যান্য জীবজন্তুরও হয়। এবং পার্থেনিয়ামকে গরু ছাগল খেতে পারে না। তো বুঝতেই পারছো এলিয়েন স্পিসিস ঢুকলে কি হতে পারে। আমেরিকাতে যেমন এভারগ্লেডসে, হ্যাঁ, রাজ্যের জন্তু জানোয়ার ওখানে ঢুকেছে। কারণ কি, ওখানকার লোকেদের অদ্ভুত শখ কি, অজগর সাপ পুষবে, ময়াল সাপ পুষবে, অ্যানাকন্ডা পুষবে, কুমির পুষবে, তখন যা হয় আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি ঘরে তো আর রাখা যায় না একটা কুমিরকে, ফেলে দিল। সে কুমিরটা তো ওখানে খেয়ে বেড়াচ্ছে। আমেরিকাতে তো আর মানে এখানকার কুমির বা এখানকার ময়াল সাপের থাকার কথা নয়, ন্যাচারাল তারা নয়। তারা ওখানকার ন্যাচারাল যারা অধিবাসী বা এন্ডেমিক স্পিসিস, এন্ডেমিক মানে একটা পার্টিকুলার রিজিয়নেই যাদের পাওয়া যায়, তাদেরকে খেয়ে ধ্বংস করে দিচ্ছে। তো বায়োডাইভার্সিটি হ্রাস ঘটছে, কিছু কিছু স্পিসিসের এক্সটিংশন ঘটছে। আর একটা কি, আর একটা হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচার। ইন্টেন্সিভ এগ্রিকালচার, বিশাল ব্যাপক হারে যদি তুমি এগ্রিকালচার করো, তাহলে জঙ্গল কাটতেই হবে, যেটা বলছিলাম। আর একটা ফ্যাক্টর কি আছে, ফরেস্ট্রি। তোমরা বলবে যে এ কি, ফরেস্ট্রি মানে তো জঙ্গলের গাছপালা ইত্যাদি। তো এটা কি করে আবার জীব বৈচিত্র্যের হ্রাস করছে? করছে, ধরো কোথাও প্লান্টেশন আছে, মানে কি, শাল গাছের প্লান্টেশন, সেগুন গাছের প্লান্টেশন, পাম গাছের প্লান্টেশন মালয়েশিয়াতে প্রচুর আছে। হুম, গাছ নো ডাউট, বাট ধরো 20 হেক্টর জমিতে 20 হেক্টরস অফ ল্যান্ড যদি শুধুই শাল গাছ, শুধুই গড়ান গাছ, শুধুই পাম গাছ, তো সেই জায়গায় কি হলো, স্পিসিস ইভেননেস 100% হয়ে গেল, মানে বায়োডাইভার্সিটি জিরো। কারণ স্পিসিস রিচনেস নেই তো, একই টাইপের স্পিসিস, মানে একটাই স্পিসিস আছে।
তো ওই একটা স্পিসিস অফ প্লান্ট থাকার জন্য ওই শুধু পাম গাছ বা সেগুন গাছ বা এই সমস্ত গাছ বা শাল গাছের আশেপাশে বা সেই গাছগুলোকে অবলম্বন করে যে কিছু প্রাণী বা যা কিছু মাইক্রো অর্গানিজমস থাকতে পারে শুধু তারাই থাকবে। নর্মালি একটা জঙ্গল থাকলে সেখানে যারা থাকতে পারতো তারা থাকতে পারবে না, তাহলে কি হলো, বায়োডাইভার্সিটি হ্রাস পেলো, কারণ মুষ্টিমেয় কিছু লোকই সেখানে, মানে লোক বলছি, মুষ্টিমেয় কিছু জীবই সেখানে থাকতে পারবে, সবাই না। তো আলটিমেটলি বায়োডাইভার্সিটি হ্রাস হলো। এবং যে জঙ্গলটা কেটে তুমি পাম গাছ বসিয়ে দিলে, তো সেই অন্যান্য গাছগুলোর তো বিলুপ্ত হলোই লোকালি, এবং সেই গাছগুলোর উপর নির্ভরশীল প্রাণীরাও বিলুপ্ত হলো। তো দিজ আর দ্য ভেরিয়াস ইম্পর্টেন্ট ফ্যাক্টরস দ্যাট কজেস লস অফ বায়োডাইভার্সিটি।